আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গতকালকে আমাদের বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন বাজেট, নতুন সরকার। আগামী এক বছর কি ব্যয় হবে, কি আয় হবে, আয় হলে কোত্থেকে হবে, ব্যয় হলে কিভাবে ব্যয় করা হবে। তবে ব্যয় কোনো লুটপাট হবে কিনা সেটা বলা হয় নাই। ব্যয় কীভাবে হবে সেগুলো নিয়ে প্রতি বছরই কিন্তু এরকম বাজেট হয়। এবছরও হয়েছে। বাজেট কেমন হয়েছে এটা নিয়ে আলোচনা অনেকে এরই মধ্যে করেছেন। আমি করব না এই কারণে, আমি নিজে বাজেট খুব ভালো বুঝি। আমি অর্থনীতির ছাত্র না, কাজেই সব বিষয় নিয়ে বলাটাও ঠিক না, আর আমি খুব ভালো বুঝিও না। বলতে গেলে ভুলভাল হবে, এটা নিয়ে পরে অনেকে বলবেন যে জানে না, কিছু না হয়তো বলে। আমার বাজেট হলো যে আমি চিন্তা করি যে এই বাজেটের পর আমার জীবনযাপনটা কেমন হয়, এবং আমার ধারণা এই দেশের বেশিরভাগ মানুষেরই এটাই চিন্তা যে বাজেটে কি আছে, কোথায় কত বরাদ্দ হবে, এগুলো তাদের কোনো মাথা ব্যথা নেই। তাদের মাথা ব্যথা হলো যে আমার কি হবে, আমি কি এই বাজেটের পরে বাজারে যে জিনিসপত্রের দাম বাড়বে নাকি দাম কমবে, আমার প্রত্যেকদিনের যে জীবনযাপন, সেই জীবনযাপনে কি চাপ বাড়বে নাকি চাপ কমবে, অথবা আমাদের মধ্যে যারা মধ্যবিত্ত আছেন, নিম্ন মধ্যবিত্ত আছেন, তারা যে 2-3 টাকা, কিছু টাকা, অল্প টাকা ব্যাংকে জমা করে সঞ্চয় করেন, তার উপর কি সরকারের চোখ পড়বে নাকি পড়বে না, এইগুলি নিয়েই কিন্তু আমাদের ভাবনা। কিছু কিছু ক্ষেত্রে আমার পছন্দ হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে পছন্দ হয়নি। তবে আমি সত্যি কথা বলতে, যেটা আমার সাদা দৃষ্টিতে পছন্দের সংখ্যাই বেশি। সরকার সবাইকে খুশি করতে চেয়েছেন। এই খুশি করার ক্ষেত্রে একটা বড় খাত হলো সরকার সরকারি কর্মচারীদেরকে খুশি করতে চেয়েছে। বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের পদের সংখ্যা হলো মোট 19 লাখ। সেই 19 লাখের মধ্যে কিছু পদ খালি আছে, সেই খালি টালি বাদ দিলে পরে 15 লাখ সরকারি কর্মচারী কর্মকর্তা আছে। এর সঙ্গে ধরেন যারা নাকি পেনশনে গিয়েছেন, সেরকম সংখ্যাও প্রায় 1,07,000। তো ওই পেনশনে যারা গিয়েছেন তারাও কিন্তু নিয়মিত পেনশন সরকারের কাছ থেকে পান। এইভাবে হিসাব করলে প্রায় 22 লাখ 23 লাখ লোকের জন্য নতুন একটা পে কমিশন গঠন করা হয়েছে, পে স্কেল ঘোষণা করা হয়েছে। সেই পে স্কেলটা অন্তর্বর্তীকালীন সরকারই ঘোষণা করেছিল। এই সরকার এসে সেই পে স্কেলকে কীভাবে তারা বাস্তবায়ন করবে সে সংক্রান্ত একটা ধারণা তারা দেওয়ার চেষ্টা করছে। এবং আগেই বলা হয়েছিল, এই সরকার বলেছিল এসে যে আমরা একবারে পুরোটা বাস্তবায়ন করতে পারবো না, আমরা 2-3 ধাপে এটা বাস্তবায়ন করব। প্রথম ধাপে 50% মতো বাস্তবায়ন করব, পরবর্তী ধাপে আরও বাকিগুলো করব। 50% মানে 50% ব্যক্তির কাছে না, প্রতিশ্রুত যে বেতন স্কেল, সেই যে বাড়তি বেতনটা, সেই বাড়তি বেতনের 50%। এইভাবে একটা প্ল্যান তারা করেছে। এবং যেহেতু এই টাকাটা এই বাজেট থেকে দিতে হবে, এই জন্যই তো বাজেটও করতে হবে, 1 জুলাই থেকে এই বেতন স্কেলটা বাস্তবায়িত হবে। অনেক বেতন বাড়বে, কিন্তু বেতন প্রায় ডাবল বাড়বে। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, তাহলে বুঝবেন আপনি। গ্রেড হলো 20টা, বিভিন্ন শ্রেণী কর্মকর্তাদের জন্য উচ্চপদস্থ নিম্নপদস্থ করতে করতে এরকম 20টা গ্রেড আছে। আমি সর্বোচ্চ গ্রেডটা বলি। সর্বোচ্চ গ্রেডের আগে বেতন ছিল 78,000 টাকা। আগে সেই 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করা হয়েছে, মানে দ্বিগুণেরও বেশি বেড়েছে। বলে রাখা ভালো, এই 78,000 টাকা কিন্তু সব মিলিয়ে বেতন না। 78,000 টাকা ছিল তাদের বেসিক বেতন। তার সঙ্গে আবার বাড়ি ভাড়া পাইতো, চিকিৎসা ভাতা পাইতো, আরও অন্য ভাতা। যেমন একজন সচিব আগে পেতেন 78,000 টাকা। তো 78,000 টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে উনি যে বাসাটা পেতেন, ওই বাসার ভাড়া ধরেন আরও 80-90,000 টাকার মতো হবে। যে এরকম হয়, এরকম সব সরকারি কর্মকর্তার ক্ষেত্রে এটাই নিয়ম। তো সেই 78,000 টাকা বেড়ে এখন 1,60,000 টাকা হয়েছে, মানে দ্বিগুণ চেয়ে বেশি হয়েছে, দ্বিগুণের চেয়ে 4,000 টাকা বেশি হয়েছে কিন্তু। আর সর্বনিম্ন যে গ্রেড, একদম নিচের যে গ্রেডটা, সেই গ্রেড হলো গ্রেড 20, মানে 1, 2, 3, 4 করতে করতে 20টা গ্রেড আছে। সর্বনিম্ন গ্রেডের বেতন ছিল সবচেয়ে কম। এই 20তম গ্রেডে আগে বেতন ছিল 8,250 টাকা, সেটা বেড়ে এখন হয়েছে 20,000 টাকা। মাথায় রাখবেন, সেটা বেড়ে এখন হয়েছে 20,000 টাকা। তার মানে অনেক টাকা কিন্তু বেড়ে গেছে। 8,250 টাকা থেকে বেড়ে ডাবল করলে হতো কত? ডাবল করলে হতো 16,500 টাকা। সেটাও আরও বেড়েছে, ওই যে 20,000 টাকা। তার মানে সব দিক দিয়ে কিন্তু ডাবল করে বেড়ে গেছে। এটা জিনিসপত্রের দাম বেড়েছে, এটা প্রায় 11 বছর পরে কিন্তু বেতন স্কেলটা
চেঞ্জ হলো। এই 11 বছরে কিন্তু দ্বিগুণ হয়ে গেছে, অনেক কিছুরই দাম এরকমভাবে বেড়েছে। কাজে এইভাবে হিসাব করলে এই বেতন স্কেল বা একটা মোটামুটি কিন্তু অন্যায় কিছু না। এবং আমার বিবেচনায় যে এই যে প্রায় 22 লক্ষ লোকের বেতন বাড়লো, আপনি যদি প্রতিটা পরিবারের সঙ্গে 5 জন করে লোক ধরেন, তাহলে এই বেতন বাড়তি বেতন থেকে সুবিধা পাবে মিনিমাম 1 কোটি লোক, 1 থেকে 1.5 কোটি লোক। তো এটাও কিন্তু এই দেশের একটা জনসংখ্যার বড় অংশ তারা একটা সুবিধা পাবে, এটা তো মন্দ কিছু না। আমি এটাতে আমি মনে করি এটা প্রতি 2-3 বছর পর পরই বেতন স্কেলটা রিভিউ করা উচিত, ঠিকঠাক করা উচিত। এখন এর সঙ্গে আমার প্রশ্ন হলো দুটো, যে দুটো প্রশ্ন আমি বারবারই করেছি, এর আগেও করেছি, এবারও করতে চাই। প্রথম প্রশ্ন হলো যে এই যে 15 লাখ লোক সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন, তার সঙ্গে আরও 7,000 পেনশনভোগী আছেন, ধরলাম অ্যাভারেজে 20 লাখ। এই যে 20 লাখ লোকের বেতন আপনি বাড়ালেন, মানে এদের ইনকামটা আপনি ডাবল করে দিলেন, এবং এটা বাস্তবায়িত হওয়ার সঙ্গে সঙ্গে এর কিছুটা প্রভাব কিন্তু বাজারে পড়বে। এটা সবসময় পড়ে, যখনই বেতন স্কেল বৃদ্ধি হয় তখনই তার প্রভাব বাজারে পড়ে, জিনিসপত্রের দাম একটু হলেও বাড়বে। এই যে বাড়বে, এটা নয় এই বাড়তি বেতন দিয়ে এই সরকারি কর্মকর্তা কর্মচারীরা কিনতে পারবে, কিন্তু যারা বেসরকারি কর্মকর্তা কর্মচারী আছেন তাদেরও কি এই একই আনুপাতিক হারে বেতন বাড়বে? বাড়বে না, কোনো সন্দেহ নাই, বাড়বে না। অনেকে হয়তো বলবেন তারা তো আগে থেকেই বেশি বেতন পেতেন। আগে থেকে যদি বেশি বেতন পেতেন তাহলে সরকারি কোনো কর্মকর্তা কর্মচারী কি তার চাকরিটা ছেড়ে বেসরকারি চাকরিতে জয়েন করবেন বেশি বেতনের? ওটাও করবেন না। এর কারণটা হলো সুযোগ সুবিধা, সরকারি নিয়মকানুন এগুলি মিলে আমাদের দেশে এখনও সরকারি চাকরিটাই কিন্তু সোনার হরিণের মতো, এটা পাওয়ার জন্য সবাই উদ্গ্রীব হয়ে থাকে। আমি দেখেছি 80-90 হাজার টাকা দামের বেসরকারি চাকরি এটা ছেড়ে অনেকে সরকারি চাকরিতে জয়েন করেন, যার বেতন সাকুল্যে মিলে হয় 30-40 হাজার টাকা হয়। কেন হয়? এখানে নানা ধরনের উৎকোচ আছে, সুবিধা আছে, ঘুষ আছে, পরবর্তীতে পেনশনের নিশ্চয়তা আছে, এগুলো অনেক কিছু মিলিয়ে হয়। যাই হোক, সে আলোচনায় পরে আসি, ওটা আসবো একটু পরে। আমার এখনকার যে বেসিক প্রশ্নটা, যে এই যে বিপুল সংখ্যক বেসরকারি কর্মকর্তা কর্মচারী আছেন তাদের উপর কিন্তু এই বেতন স্কেলের নেতিবাচক প্রভাবটা পড়বে। তাদের বেতন বাড়ানোর জন্য সরকার কি কোনো ভূমিকা নিয়েছে? সরকার তো তার খাত থেকে বেতন দিতে পারবে না, কাজে সে আবদার আমি করছি না। আমার বক্তব্যটা হলো তাদের বেতন বৃদ্ধির জন্য সরকার কি বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, যে কোম্পানিগুলো আছে, যে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো আছে, অথবা যে কর্পোরেট সার্ভিসগুলো আছে, তাদের সঙ্গে তারা বসেছিলেন, বসে বলার চেষ্টা করেছেন যে তাদের জীবনযাপন যেন সুস্থ হয়, স্বাভাবিক থাকতে পারে, তারা যেন বাড়তি প্রেশারের মধ্যে না পড়ে যায়, এমন কোনো ব্যবস্থা ওই প্রতিষ্ঠানগুলো করবে কিনা? এই আলোচনাটা কিন্তু জরুরি ছিল, তাদের উচিত ছিল। বেসরকারি প্রতিষ্ঠানে পেনশন নেই, আমি শুনেছিলাম হাসিনা সরকারের আমলে একবার পেনশনের আলোচনা চলছিল, সেই ধরনের কোনো পেনশনের আলোচনাও কি চলবে? আমি অনেক প্রতিষ্ঠানকে চিনি, বড় বড় প্রতিষ্ঠান, 15-20 হাজার এমপ্লয়ি সেই প্রতিষ্ঠানে আছে। সেই প্রতিষ্ঠানে 15 বছর 20 বছর চাকরি করার পর একজন লোক একদম শেষ মাসের বেতনটা নিয়ে খালি হাতে বেরিয়ে যায়, এবং যখন সে বেরিয়ে যায় তখন সে অন্য কোথাও চাকরিও আর পায় না, কারণ এই বয়স্ক লোকটাকে কে চাকরি দিবে? তাহলে তার জীবন যে একটা দুর্বিষহ বাস্তবতায় নিপতিত হয়, দুর্বিষহ বাস্তবতার মুখোমুখি হয়, তার দায়িত্ব কি সরকার নেবে না? তো সরকার কি এমন কোনো ব্যবস্থা করবেন না যে ব্যবস্থার কারণে এই বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের এমপ্লয়ীদেরকে একটা সিস্টেমের মধ্যে আনতে পারে, তাদের এমপ্লয়িকে একটা দুঃসহ যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে? এটাকে সরকারের দায়িত্বের মধ্যে পড়বে না? আমি এই ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। যে কথাটা বলে শেষ করব, যার একটু ইঙ্গিত আগে দিয়েছিলাম, সেটা হলো সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটা বড় অভিযোগ হলো এরা ঘুষ খায়, একদম স্ট্রেট ঘুষ খায় তারা। সরকারি অফিসে কোনো কাজের জন্য গেলে পরে আপনি ঘুষ ছাড়া কিছুই করতে পারবেন না, ঘুষ না দিলে আপনার কাজটা হবে না, এটা একটা স্বাভাবিক নিয়ম। হ্যাঁ, 2-1 ব্যতিক্রম আছে, 2-1টা ব্যতিক্রম তো থাকবেই, কিন্তু সাধারণত তারা ঘুষ খায়, ঘুষ খাওয়ার সংখ্যাটা বেশি। একদম সৎ, নির্লোভ এবং নিজেকে শক্তভাবে সততার জালের মধ্যে আবদ্ধ রাখে এমন লোকের সংখ্যা 10% বেশি হবে না। তো 90% লোক ঘুষ খায়,
এবং ঘুষ খাওয়ার পেছনে তারা একটা যুক্তিও দেয়। যুক্তিটা হলো, সরকার আমাকে যে বেতন দেয় সেই বেতন দিয়ে তো আমার সংসার চলে না, তো ঘুষ না খাওয়া ছাড়া তো আমার কোনো উপায় না, আমি কি না খেয়ে থাকবো? তো এখন যখন বেতন বেড়ে দ্বিগুণ হয়ে যাচ্ছে আপনার, এখন কি আপনারা ঘুষ খাওয়া বন্ধ করবেন? আমাদের অর্থমন্ত্রী একটা আশাবাদ ব্যক্ত করেছেন। উনি বলেছেন, আশা করব আমরা এখন সরকারি কর্মকর্তারা ঘুষ খাবেন না। বাট এই যে আশাবাদটা, এটা কি বাস্তবে রূপ পাবে? আমরা মনে করতে পারবো এর আগের বার যখন এরকম একটা পে কমিশন হয়েছিল, পে কমিশন পে স্কেল ঘোষণা করেছিল, সেবারও কিন্তু বেতন প্রায় না দ্বিগুণই হয়েছিল, সেবারও বেতন দ্বিগুণ হয়েছিল। তখনও সেই সময়ের প্রধানমন্ত্রী তিনিও আশা করেছিলেন যে আশা করা যায় ঘুষ এবার কমবে। ঘুষ বন্ধ তো দূরের কথা, ঘুষের রেট আরও বেড়ে গিয়েছিল। এটা আমরা সবাই আমাদের নিজ নিজ জীবন দিয়ে জানি, ঘুষের রেট আরও বেড়ে গিয়েছিল। তো এবার যদি ঘুষের রেট আবার বেড়ে যায়, সেই দুর্ভোগটা কিন্তু সাধারণ মানুষের উপরে এসেই পড়বে। তো সেখান থেকে আমাদের বাঁচতে হবে ভাই। এটা না পারলে কোনো লাভ নাই। বেতন বাড়াবেন, জনগণের টাকাও যাচ্ছে, জনগণের দুর্ভোগও বাড়ছে। আমি মনে করি যে সরকারের উচিত হবে এই বেতন স্কেলটা ঘোষণার সঙ্গে সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা, যে ঘুষ একদম বন্ধ হতে হবে, দুর্নীতি একদম বন্ধ হতে হবে। যদি দুর্নীতি বন্ধ না হয় তাহলে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। কোনো সরকারি কর্মচারী, কোনো সরকারি কর্মকর্তা যদি ঘুষ খান, যদি ধরা পড়ে দুর্নীতি করেছেন, মানুষকে হয়রানি করেছেন, তাদের বিরুদ্ধে এমন শাস্তির ব্যবস্থা করতে হবে যেন তাবৎ সরকারি কর্মকর্তা কর্মচারীরা সেই শিক্ষা দেখে, সেই সাজার মাত্রা দেখে এই ধরনের অপকর্ম করার সাহস আর না পান। এটা কি সরকার নিশ্চিত করতে পারবে? আমি জানি না পারবে কিনা। এই সরকারের দুর্নীতির বিরুদ্ধে জেহাদের কথা শুনি, শুরু থেকেই শুনছি তারা একটা দুর্নীতিমুক্ত সুশাসন কায়েম করতে চায়। আমরা তার অপেক্ষা আছি। আমি কয়েকদিন আগে একটা কন্টেন্ট করেছিলাম যে সরকার এখনও তাদের দুদকটাকে গঠন করতে পারেনি। কেন পারেনি? এটা একটা পজিটিভ দিক হতে পারে। তারা হয়তো সেরকম একটা লোক খুঁজতেছেন, সেরকম একটা কমিশন খুঁজতেছেন, যে কমিশনটায় নাকি দুর্নীতি দমনে আসলেই ভালো ভূমিকা রাখতে পারবেন। হয়তো সেই কমিশনটা পাননি বলে অপেক্ষা করছেন, এটা একটা কারণ হতে পারে। আবার আরেকটা কারণ হতে পারে যে না, আমরা দুর্নীতির উপর অত সিরিয়াসই না। যদি সিরিয়াস না হন তাহলে দুদক ভেঙে দেন, দরকারই তো নাই দুদকের। যার যা খুশি যে পারে করবে, এগুলো করতে হবে। এবং আমি খুব একটা আশাবাদী না এই কারণে বহুবার দেখা গেছে বিভিন্ন অর্থনীতিবিদ, সমাজবিজ্ঞানী তারা বলেছেন যে দুর্নীতির সঙ্গে বেতন বৃদ্ধির আসলে খুব একটা সম্পর্ক নাই। দুর্নীতি মানুষ করে তার চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে। দেখবেন একজন সচিব, সে তো আগেও বেতন মোটামুটি খারাপ পাইতো না, সচিবরা কি দুর্নীতি করেন না? উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা দুর্নীতি করেন না? ঢাকা শহরে খোঁজ দিয়ে দেখেন যে রাজনীতিবিদদের কয়টা ফ্ল্যাট আছে, আর উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা কর্মচারীদের যারা সাবেক ছিলেন তাদের কয়টা ফ্ল্যাট আছে। টের পেয়ে যাবেন দুর্নীতিটা কারা বেশি করেন। কাজেই এটা হলো চারিত্রিক বৈশিষ্ট্য। এই চারিত্রিক বৈশিষ্ট্যকে ঠিক করার একমাত্র উপায় হলো ওদেরকে সাজার আওতায় আনা। যদি সাজার আওতায় আনতে পারেন তো চরিত্র বদলাবে। আর যদি কেবলমাত্র বাণী দেন, ধর্মের বাণী কপচান, তাহলে দুর্নীতি কমবে না। দুর্নীতি না কমলে এই বেতন বৃদ্ধিও পুরোটাই জলে যাবে। এবং সেই সঙ্গে দুর্নীতি না কমলে এই সরকারের ভবিষ্যৎ অন্ধকার, দেশের ভবিষ্যৎ অন্ধকার।